প্রিয় দর্শক, স্বাগত জানাই আজকের অন্তরালের আলাপ অনুষ্ঠানে। আজকে বিভিন্ন অন্তরালের ঘটনা ঘটে যাচ্ছে বা ঘটে যায়। আজকে আমরা সেই অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। আর আমাদের সঙ্গে এই আলাপে যুক্ত হয়েছেন ভারতের বিখ্যাত সাংবাদিক। অন্য সময় বলি কেমন আছেন, কিন্তু আজকে তো এই কথা বলা যাবে না কেমন আছেন। বিশেষ করে আমার যারা দর্শক, যারা বাংলা ও বাঙালির রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, তাদের জন্য আজকে চরম হতাশার দিন। বিষয়টা হচ্ছে যে আজকের বাঙালি আরেকবার পরাধীন হলো, বাংলা ও বাঙালি আরেকবার পরাধীন হলো বর্গীদের হামলায়। বাংলা বাঙালির যে সংস্কৃতি, যে ঐতিহ্য, সম্প্রীতি, যে বিপ্লবী মানসিকতা এবং সারা ভারতবর্ষ কি সারা পৃথিবীর কাছে একটা গর্বের জাতি এই বাঙালি, সেটাকে দখল করে নিল গুজরাটি, উত্তরপ্রদেশ, এই বেনিয়া শ্রেণীর অবাঙালিরা। আপনাদের মজার ব্যাপার, আমি এটা নিয়ে আগামীকাল একটা রিভিউ করব। সেটা হচ্ছে এবারে ইলেকশনের মানে এই কাউন্টিং এজেন্টদেরকে মেরে মেরে বের করা হয়েছে। মানে 8-10 রাউন্ড হওয়ার পরে বিভিন্ন কাউন্টিং সেক্টর থেকে, যেটা আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি আশঙ্কা করেছিলেন, আগে বলেও ছিলেন, যে কাউন্টার সেন্টার যাতে না ছাড়া হয় যেখানে কাউন্টিং হচ্ছে। কিন্তু সেটাই ঘটলো। মোটামুটি 8-10 রাউন্ড হওয়ার পর থেকে বিভিন্ন জায়গা থেকে খবর এলো যে কাউন্টিং সেন্টার থেকে তাদেরকে মেরে ধরে তাড়ানো হয়েছে। এবং বাইরে যারা বসেছিলেন, যারা কাউন্টিং সেন্টারের বাইরে বুথে বসেছিলেন, যেখান থেকে সরাসরি দেখছিলেন সমস্ত আপডেট, তাদেরকেও মেরে ধরে তাড়িয়ে দেওয়া হয়। এবং তার সঙ্গে সহযোগিতা করে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের এক শ্রেণী পুলিশ, কারণ হাওয়া বুঝে এরাও তো পাল্টি খায়। তো আজকের এই নির্বাচন ভারতবর্ষের ইতিহাসে, মানে ভারতবর্ষটা বিজেপির মানে ব্রিটিশের দালাল আরএসএস এর দখলে চলে গেল। অর্থাৎ ব্রিটিশ শাসনের থেকেও ভয়ঙ্কর। ব্রিটিশ এতটা হিংস্র ছিল না যতটা আরএসএস দলিত, আদিবাসী, বাঙালি, মুসলিম, পিছিয়ে পড়া সমাজের মানুষের উপর যে অত্যাচারটা করে, সেরকম মানে বাংলা ছিল শেষ আশা ভারতবাসীর কাছে, ভারতবাসীর নিপীড়িত মানুষের কাছে। আপনারা জানেন যে ভারতবর্ষে এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত ভারতবর্ষে বিজেপি বিরোধী ভোটের সংখ্যা বেশি। মানে বিজেপিকে পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা ভারতবর্ষে সব থেকে বেশি। বিজেপি এখনো 40 টপকাতে পারেনি, মানে 40% মানুষের ভোটাধিকার নিয়ে ক্ষমতায় আসতে পারেনি। ওই 33-38 এর মধ্যেই আটকে আছে সারা ভারতবর্ষে। ফলে এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, অর্থাৎ 33% কি 38 বা 40% মানুষের মতামত নিয়ে, এবং তার মধ্যে অনেক জল মেশানো আছে, ইভিএম ঘোটালা আছে, জোর করে গণনা কেন্দ্রে কারচুপি আছে, সব মিলিয়ে 40%, আমি ধরছি 40% মানুষের ভোট নিয়ে 60% মানুষের উপরে জুলুম অত্যাচার বিজেপি করে। আপনারা দেখেছেন যে দিল্লিতে খুব সুন্দর করে আম আদমি পার্টি ক্ষমতায় আসে এবং কেজরিওয়াল সেখানে খুব সুন্দর সুন্দর কিছু কাজ করে, যেটা নিয়ে মানুষ খুব সুখী ছিল। কিছু মানুষের হঠাৎ মনে হলো যে দিল্লিতে বিজেপি এলে কেমন হয়, ডাবল ইঞ্জিন এলে কেমন হয়। তো বিজেপিতে ডাবল ইঞ্জিন এলো। তারপরে সেখানকার মানুষ এখন হারে হারে টের পাচ্ছে যে যে মুখগুলো খুব পরিচিত মুখ সোশ্যাল মিডিয়ায়, যারা খোল করতাল নিয়ে দিল্লির রাস্তাঘাটে খোল করতাল নিয়ে যোগী আদিত্যনাথ মোদির গুণকীর্তন করতেন, কীর্তন গানও বানিয়েছিলেন, তাদের দোকান এবং বাড়িতে যখন বুলডোজার পড়লো রিসেন্ট, তারা হাত জোর করে বাংলার মানুষকেও বলেছিলেন, হাত জোর করে বাংলার মানুষকে বলেছিলেন যে বাঙালি আপনারা কিন্তু বিজেপিকে ক্ষমতায় আনবেন না, আমাদের থেকেও বাজে অবস্থা হবে। পশ্চিমবাংলা আগামী কয়েকদিনের মধ্যে কি কি হতে পারে আপনাদের জাস্ট একটু বলি। প্রথমত, বিজেপির পার্টি অফিসগুলো দখল, ভয় দেখিয়ে ইডি, সিবিআই ইত্যাদি ভয় দেখিয়ে তৃণমূল নেতা, বেশিরভাগ নেতাকে নিজের দলে সামিল করা। যাদেরকে বিজেপি নেতাকর্মীরা গালাগালি করতো চোর চোর বলে, তাদেরকে বাপ বলবে, কাকা বলবে কদিন পরেই। ধরুন মমতা ব্যানার্জি বিজেপি জয়েন করলেও সে মমতা ব্যানার্জিকে তখন মা দুর্গা বলে আলিঙ্গন করবে, এরা পুজো করবে, কারণ এদের বাপের ঠিক নেই তো। কখনো মোদিকে বাপ বলে, কখনো ট্রাম্পকে বাপ বলে, কখনো পুতিনকে বলে, কখনো ওই কিনা ফাদারল্যান্ড বলে ইসরায়েলকে। মানে এত বড় অপমান ভারতবাসীর মানুষকে, সেখানে গিয়ে বলছে ইসরায়েল ইজ ফাদারল্যান্ড। আমি জানি না যে ভারতবর্ষের বুকে এরকম
মানুষ কিভাবে সহ্য করে। অন্য কোনো দেশের কোনো প্রধানমন্ত্রী গিয়ে অন্য দেশকে যদি ফাদারল্যান্ড বলতো, সেখানকার মানুষ ছুঁড়ে ফেলে দিত। একটা কোটেশন ফেসবুকে খুব ঘোরাঘুরি করে, যে নরেন্দ্র মোদীর একটা মিম তৈরি হয়, মানে ঘুরে বেড়ায়, সেখানে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী বলছেন যে আমি মানুষকে মূর্খ বানাইনি, বরং মূর্খরা আমাকে প্রধানমন্ত্রী বানিয়েছে। পশ্চিমবাংলার বাঙালিদের মধ্যে একটা বড় অংশ হিন্দু বাঙালিরা বিজেপির স্বাদ কোনোদিন পায়নি। পশ্চিমবাংলায় ব্রিটিশ পেয়েছে, কংগ্রেস পেয়েছে, যুক্তফ্রন্ট পেয়েছে, তারপরে সিপিএম পেয়েছে, এবং তারপরে তৃণমূল পেয়েছে। বলে না, সুখে থাকতে ভূতে কি লয়। মানে একটা তাঁতির হঠাৎ মনে হলো যে তাঁত বুনে কি হবে, তো সে একটা এরে গরু কিনে নিয়ে এসছে দুধের আশায়, তো তারপরে গুতনি খেয়ে সে মরছে। তো দুধের আশায় আপনি এরে গরু না, গাই বাছুর কিনতে হয়। তো বাঙালি হঠাৎ শখ হয়েছে যে তারা এরে বাছুরের কাছ থেকে দুধের আশা করবে, সে তো গোবর গোমূত্র ছাড়া আর কিছু দেবে না। তবে এটুকু বলতে পারি, আজকের নির্বাচনের যে ফলাফল হয়েছে তার মধ্যে কতটা জল, কতটা দুধ, কতটা গোমূত্র, এটা দু একদিনের মধ্যে যখন একদম বুথ ভিত্তিক রিপোর্টটা সামনে আসবে তখন পরিষ্কার হবে। কারণ অলরেডি বিভিন্ন জায়গায় খবর এসেছে যে সেখানকার যা ভোটার, তার থেকে বেশি পরিমাণে ভোট পড়েছে। মানে একটা কেন্দ্রে যা ভোটার হয় বা একটা বুথে যা ভোটার, তার থেকে বেশি পরিমাণে ভোট দেখাচ্ছে ইভিএম এ। যে কেসটা আমরা অন্যান্য রাজ্যে শুনেছিলাম যে বিজেপি কিভাবে ঘোটালাটা করে। আমরা এতদিন বুলডোজার রাজনীতি দেখেছি বিজেপি শাসিত রাজ্যে, এবার পশ্চিমবাংলায় দেখতে পারবো খুব শীঘ্রই। মানে দু একদিনের মধ্যে দেখবেন তৃণমূলের যত পার্টি বিষয় সব বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বা দখল করে নিয়েছে বিজেপি। তৃণমূলের কিছু নেতারা আছে ভয়ে বিজেপি জয়েন করবে। তৃণমূল পার্টিটা, আরেকটা জিনিস বলা হয়নি, আপনারা হয়তো পার্সেন্টেজটা দেখেননি, এখনো পর্যন্ত যা ভোট পড়েছে তাতে বিজেপি গতবার ৪৫ লক্ষ ভোটে পিছিয়ে ছিল, এবার তৃণমূল মাত্র ২৪ লাখ ভোটে পিছিয়ে আছে, প্রায় হাফ। তারপরেও বিজেপি তখন ৭৭টা এমএলএ থাকার পরেও কেন্দ্রে যেহেতু বিজেপি আছে, এখানে যেভাবে দাঙ্গা হাঙ্গামা মারামারি খুনোখুনি ইত্যাদি করতো, এবারে তার পরিমাণটা অটোমেটিকলি বাড়বে, কারণ এবার ডাবল ইঞ্জিন হয়ে যাচ্ছে বাংলায়। আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট আমি দেখলাম, মানে অলরেডি শুরু হয়ে গেছে। আমি পোস্টগুলো আপনাদের একটু দেখাই। আমি কিছুক্ষণ ধরে ফোনটা, আমি ১:৩০ থেকে ঘুমাচ্ছিলাম, মানে আমার মনে হয়েছিল যে, কারণ তখনও বিভিন্ন সেন্টার থেকে যা খবর আসছিল, তারপরে শেষ দিকে হয়তো কিছুটা চেঞ্জ হতে পারে, কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম না, চেঞ্জ হয়নি। তো আমি আপনাদেরকে জাস্ট কিছু পোস্ট দেখাই। বিভিন্ন জায়গায় পোস্ট হচ্ছে, দীপক ব্যাপারী ও মানিক ফকিরকে পেটানো ফরজ, লিখছেন কে? সিরাজুল ইসলাম, একজন মুসলিম রাষ্ট্রবাদী মোল্লা, আইএসএফ করে, আইএসএফ এর নেতা। সে লিখছে দীপক ব্যাপারী ও মানিক ফকিরকে পেটানো ফরজ, মানে নৈতিক কাজ। তারপর লিখে বিএমএফসি বলে টিভি একটা চ্যানেল বিজেপির, সে লিখছে মইদুল ইসলাম, এটা কে জানি না, মইদুল ইসলাম শিক্ষক নেতা তৃণমূলের, যাই হোক। দীপক ব্যাপারী, মানিক ফকির, নির্ভীক উত্তরে অনিন্দ্য চৌধুরী, রিজু দত্ত, বাংলা পক্ষের গর্গ কৌশিক, এরা যেন বাংলা ছেড়ে পালাতে না পারে, সবার হিসাব করতে হবে। তারপরে আমি কি করলাম, ফেসবুকে গিয়ে আমার নাম দিয়ে সার্চ করলাম। তারপরে দেখুন, কন্টিনিউ, ফেসবুকে সার্চ করছি, কন্টিনিউ এত পোস্ট, মানে পোস্টের কোনো মা বাপ নেই, এত পোস্ট হয়েছে যে পোস্টের টার্গেট হচ্ছে আমি, এবং সেখানে বলা হচ্ছে এরা পালিয়ে না যায়, বাংলাদেশে না পালিয়ে যায়। আরে ভাই, আমার পাসপোর্টই নেই, আমি পালাবো কি করে? আর বাংলাদেশে কেউ নেই, আমি যাব কি করে? এইটাই আমার জন্মভূমি, কর্মভূমি। বাংলা বাঙালির বাইরে আমি কাউকে বুঝি না, বাংলা বাঙালির বাইরে কাউকে আমি বাপ বানাতে পারবো না তোদের মতো ভাই। আমি কাউকে, কোনো গুজরাটিকে, কোনো ইউপি বা বিহারিকে আমি বাপ বলতে পারবো না তোদের মতো। ব্রিটিশের দালালকে আমি বাপ বলতে পারবো না, মরে যাব তাও ভালো। আমি ইসরায়েলকে বাপ বলতে পারবো না, আমি পুতিনকে, ট্রাম্পকে বাপ বলতে পারবো না। আমাদের রক্তে নেতাজি সুভাষচন্দ্র রক্ত রয়েছে, এটা পারবো না। যে জিনিস আমি পারবো না সেটা সম্ভব না। আমি রাঘব চাড্ডা নই যে ইডি সিবিআর ভয় দেখিয়েছে উনি সঙ্গে সঙ্গে বিজেপিতে চাড্ডি পরে আমি বিজেপিতে জয়েন করবো। নেতাজি ব্রিটিশের কাছে মাথা নত করলে সাভারকারের মতো হয়তো বেঁচে যেতেন।
আমি সাভারকারের মতো ওই মুচলেখা দিয়ে বিজেপি জয়েন করতে পারবো না ভাই, মরে যাব তাও ভালো। আমাদের বাংলা সংস্কৃতি, ইতিহাস, বিপ্লবী ইতিহাস, এই শিক্ষা আমাকে দেয়নি। অনেকে কমেন্ট করছিলেন পশ্চিমবাংলা বিজেপি এলে তোকে বিজেপি জয়েন করতে হবে, তুই রাঘব চাড্ডা হয়ে যাবি। ভাই আমি চাড্ডি পড়তে পারবো না, এমনিতে আমি চাড্ডি পড়া বন্ধ করে, ইনফেকশন হয়ে যেত ঘষা লেগে। বিষয়টা হচ্ছে, আমি পরিষ্কার বলছি, নেশা কয়েকদিনের মধ্যে, মানে বাঙালি তো বিজেপির গোমূত্র গোবরের স্বাদ পায়নি। আমি আপনাদের লিখে দিচ্ছি কি কি হতে চলেছে। যত মুসলিম মহল্লা আছে, মার্কেট এরিয়া আছে, বস্তি এলাকা আছে, রাস্তার পাশে হকার আছে, রেল কলোনি আছে, রেল লাইনের পাশে বস্তি আছে, রেল স্টেশনে হকার আছে, আপনারা লিখে নিন। বিজেপি এগুলো উচ্ছেদ করবেই, কারণ বিজেপি যে যে রাজ্যে গেছে প্রথমে গরিবদের পেটে লাথি মেরেছে, বুলডোজার চালিয়েছে, এটাই করেছে। এবং এর বিরুদ্ধে প্রতিবাদ যেমন আমি ছোটবেলা থেকে করছি ভাই, আমি এই প্রথম নয়। আমার জবে থেকে জ্ঞান হয়েছে 10-12 বছর বয়স থেকে, তখন থেকে আমি ধর্মের নামে রাজনীতিকে পছন্দ করি না। কারণ এই ধর্মের নামে রাজনীতি একটা দেশকে, বাইরের শত্রু প্রয়োজন হয় না, ভেতরের এই আভ্যন্তরীণ শত্রুরাই দেশকে খোকলা করে দেয়। কারণ এরা বাইরের শত্রুর সাথে আরএসএস বিজেপির লড়ার কোনো ক্ষমতা নেই। দেশের মধ্যে নিজেরা গন্ডগোল করে, নিজেদের মধ্যে মারামারি খুনোখুনি করে পুরো দেশটাকে খোকলা করে দেয়। আপনারা কখনো দেখেছেন বিজেপি আরএসএস কোনো বস্তি উচ্ছেদের বিরুদ্ধে মিছিল মিটিং করতে? আপনারা দেখেছেন কোথাও কোনো কলকারখানায় চাকরি রক্ষার জন্য বা চাকরির দাবিতে মিছিল করতে? কোথাও দেখবেন না। কারণ ওরা ধর্মের নামে আপনাকে আপনার প্রতিবেশীর সাথে ঝামেলা লাগিয়ে দেবে, এটা হচ্ছে ওদের একমাত্র কাজ। মনে হচ্ছে আপনি এখনো মতো পশ্চিমবাংলায় এটা দেখিনি অন্তত যে আপনার মন্দিরে গিয়ে কোনো মুসলিম নামাজ পড়ছে, কিন্তু এটা দেখেছি বিজেপি আরএসএস এর এই সমস্ত মাতাল, যেটাই আমি দেখলাম চিনার পার্কে সেদিনকে, তার ঘরে যখন এলাকার ছেলেরা গেল, গিয়ে দেখছি পুরো মদের বোতল ছড়িয়ে রয়েছে পুরো ঘরের মধ্যে, একটা ভাঙাচোরা খাটের মধ্যে শুয়ে আছে। সে আবার গিয়ে বলছে জয় বাংলা কেন বললি? আরে জয় বাংলা নজরুল ইসলাম লিখেছিল স্বাধীনতার আগে, দেশভাগের আগে, অখণ্ড বাংলা। আর এইদের মতো কালপিটদের জন্যই বাংলা ভাগ হয়েছে। আজকে বাংলা যদি অখণ্ড থাকতো, অখণ্ড বাংলা থাকলে এই বাংলা থেকে 120টা এমপি হতো, এবং সেই বাংলাই ঠিক করতো ভারতবর্ষের কে প্রধানমন্ত্রী হবে, কে রাষ্ট্রপতি হবে। ভারতবর্ষের সংবিধান যেমন বাঙালির দৌলতে তৈরি হয়েছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীও রাষ্ট্রপতিও তাদের বাঙালির জন্য তৈরি হতো। এই কারণে বাঙালিকে শেষ করে দিয়েছে, ভেঙে টুকরো টুকরো করে আজকে এখন ছিবড়ে করে দিয়েছে। এখন বাঙালি মানেই বাংলাদেশ, এরকম একটা পর্যায়ে নিয়ে এসছে। আর পশ্চিমবাংলার কিছু বোকাচোদা পাবলিক হিন্দু খাত্রে মেহে, আরে গান্ডু 12 বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি, মোদি রয়েছে, দেশের সব রাজ্যের প্রধানমন্ত্রী হিন্দু, পুলিশ মিলিটারি থেকে শুরু করে সব ম্যাক্সিমাম হিন্দু, তারপরেও 15% মুসলিমদেরকে দেখিয়ে 85% হিন্দুকে বোকাচোদা বানিয়েছে বিজেপি। আর সেই বোকাচোদাগিরির ফলে বিভিন্ন রাজ্যে বিজেপিকে ভোট দিচ্ছে। আসামের হিন্দুরা ফোন করে আমাকে বলছিল, দাদা বাংলায় বিজেপির আশাটা আটকান। ত্রিপুরার বাঙালিরা ফোন করে আমাকে বলছিল, হিন্দু বাঙালিরা এই ভুলটা করবেন না। দিল্লির মানুষ, বিহারের মানুষ বারবার সোশ্যাল মিডিয়ায় তারা ভিডিও করে বার্তা দিচ্ছিল বাংলার মানুষকে, যে ভুল করে আপনারা বাংলার মানুষকে, তারা আবেদন করছিল ভুল করে আপনারা বিজেপিকে আনবেন না। কিন্তু আমরা কি দেখলাম, এখানকার হিন্দু বাঙালিরা দুহাত তুলে বিজেপিকে ভোট দিয়েছে। কতটা দিয়েছে, কতটা জল, কতটা গোমূত্র, কতটা দুধ, এগুলো তো আমরা পরে হিসাব করলে বুঝবো যে কতটা ইভিএম মানে রিপ্রোগ্রামিং করা ছিল বা অন্য কিছু করেছে। বিষয়টা হচ্ছে, নেশা খুব শীঘ্রই কেটে যাবে। বাঙালি সাংস্কৃতিক, বাঙালির অর্থনীতিক, বাঙালির বিপ্লবী ইতিহাস, মনীষী, রেনেসা, সমস্ত কিছু ধূলিসাৎ করে দেবে। আপনাকে দিয়েই নেতাজির বিরোধিতা করাবে, আপনাকে দিয়ে রামমোহন বিদ্যাসাগরের বিরোধিতা, বলবে এটা ব্রিটিশের দালাল ছিল। আপনাকে দিয়ে আপনার পূর্বপুরুষদের অসম্মান করাবে। এর নাম আরএসএস এর বিজেপির মগজ ধোলাই। লিখে রাখুন। আরএসএস বিজেপির সঙ্গে আমার জ্ঞান হওয়ার পর থেকে, ধরুন 80-তে জন্ম, মোটামুটি যখন আমি ধরুন স্কুলে পড়ি, প্রাইমারি স্কুলে আমি পড়তাম হচ্ছে কাদাপাড়াতে, মানে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত পড়েছি ওখানে, তারপর লিকলিন্স হাই স্কুল বেলেঘাটা।
তো ছোটবেলা থেকে আমার জ্ঞান হওয়ার পর থেকে, ধরুন আমার বয়স যখন ওই 10, 11, 12, ঠিক এই টাইমে আমার পলিটিক্যাল নলেজটা বাড়তে শুরু করে। কারণ ফ্যামিলি যেহেতু বামপন্থী ফ্যামিলি ছিল, ফলে তাদের সঙ্গে ওঠা বসা, সামাজিক, অর্থনৈতিক, বিভিন্ন রাজনৈতিক বিষয় সম্পর্কে পড়াশুনো, চর্চা, তারপরে সায়েন্স ক্লাব করা ইত্যাদি করে করে যখন বড় হয়েছি, তখন বুঝতে পারতাম যে সমাজে কোন ধরনের রাজনীতি নিজেদের মধ্যে গন্ডগোল পাকিয়ে নিজেদের, বাইরের শত্রু প্রয়োজন হয় না, নিজেদেরকে নিজেরা শেষ করে দেয়। আপনাকে দেখেছেন কখনো অমিত শাহ ছেলে কখনো তরবারি নিয়ে রাস্তায় মারদাঙ্গা করতে? ডানগুলি খেলার অভিজ্ঞতা, মানে যোগ্যতা নেই, সে তাকে করেছে বিসিসিআই চেয়ারম্যান। আর আপনার ছেলে পড়াশুনো করে বেকার, আপনাকে তরবারি লাঠি নিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে দাঙ্গা করতে। ওর ছেলে মরবে না, কিন্তু আপনার ছেলে বা আপনি মরবেন। তবে বাঙালির দুর্দিন খুব তাড়াতাড়ি আসছে, নেশা কেটে যাবে। যে সমস্ত যারা আগে থেকেই তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের লোকাল নেতা এই বলেছে, ওই বলেছে, হট করে পাল্টি খেয়ে রাম ভক্ত হয়ে গেল। রামনবমী এলেই তখন মনে হয় নিজেকে বিশাল বড় হিন্দু, নাহলে সারা বছর খাচ্ছে দাচ্ছে কাজ করছে, কোনো সমস্যা নেই, হিন্দু মুসলিম মিলেমিশে করছে। রামনবমী এলে তখন হিন্দুত্ব জেগে ওঠে। যাই হোক, এখন বেশি বললেই আবার এখন এটা রামরাজত্ব হয়ে যাচ্ছে না? বেশি বললেই তখন বলবে ভাই দেখো আমাদের ধর্মের বিরোধী। ভাই আমি হিন্দু ধর্মে, আমরা রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, আমরা এদের অনুসারী, এদের হিন্দুত্ব বিশ্বাস করে বাঙালি। আমরা গোমূত্র গোবরখোর, ওই সাবারকার, ব্রিটিশের দালাল, মুসলেখা দেওয়া, আমরা ওই হিন্দুত্বে বিশ্বাস করি না। আমরা নেতাজি সুভাষচন্দ্রের বংশধর, আমরা রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলামের বাংলা, লালন ফকিরের বাংলা, শ্রী চৈতন্যের বাংলা, এখানকার মানুষ। আমাদের যে কৃষ্টি কালচার, এত কিছু রয়েছে, এত বিপ্লবী ইতিহাস রয়েছে, ভারতবর্ষের কোনো জাতির নেই, এমনকি গুজরাটিদেরও নেই। বাংলা ভাগের পেছনে গুজরাটি ব্যবসায়ীদের কি ভূমিকা, একটু ইতিহাস ঘেটে দেখে নেবেন। বাংলা ভাগের পেছনে শ্যামাপ্রসাদকে উস্কানিদাতা হচ্ছে এই গুজরাটি ব্যবসায়ীরা। এবং ব্রিটিশ আমলেই তারা এখানে জাকিয়ে বসেছিল কলকাতায়, যাতে ব্রিটিশ চলে গেলে পুরো পশ্চিমবাংলার সমস্ত অর্থনীতি তারা দখল করতে পারে। এখন 80 থেকে 90% অর্থনীতি এই গুজরাটি মারোয়াড়িদের। এবার রাজনীতিটাও আপনাদের হাতছাড়া হয়ে গেল, অর্থাৎ আপনি অর্থনৈতিক এবং রাজনৈতিক ভাবে পরাধীন হয়ে গেলেন। আমি যেন হেডলাইন দিয়েছিলাম, বাংলা ও বাঙালি আবার পরাধীন হলো। আপনার হাতে না আছে রাজনীতি, না আছে অর্থনীতি, এবার আপনি হয়ে যাবেন এই গুজরাটি বা উত্তরপ্রদেশের এইদের চাকর বাকর। একটা সময় এই বাংলার জমিদার বা ব্যবসায়ীদের চাকর বাকর ছিল বিহার বা উত্তরপ্রদেশ বা উড়িষ্যা থেকে আসা বিভিন্ন মানুষ। বাবু, হুজুর, আমাকে একটু জায়গা দেন, বলে গামছা পেতে বাড়ির বারান্দায় শুয়ে থাকতো। তারা এবার রাজত্ব করবে। এখন আপনি কোনো বিহারি বা উত্তরপ্রদেশ বা হিন্দিভাষীদের, অবাঙালিদের আপনি গরম দিয়ে কথা বলতে পারবেন না। হয়ে গেল, শেষ, বাঙালি ফিনিশ। এই গর্গ চট্টোপাধ্যায়, আমি মানিক দা, আরো অনেকে চিৎকার করতাম, আরে বাঙালি জাগো জাগো, নিজের রাজনীতিটা অন্তত নিজের হাতে রাখো। এবার রাজনীতিটাও শেষ করে দিল, তুলে দিল এক প্রকার, মানে বাংলার এক শ্রেণীর হিন্দু তুলে দিল বিজেপির হাতে, অর্থাৎ ব্রিটিশের দালাল, বহিরাগত, এদের হাতে বাংলার এবার রাজনীতির, মানে আগে তো শ্যামাপ্রসাদ তুলে দিয়েছিল মারোয়াড়ি গুজরাটিদের হাতে ব্যবসা, এবার এটাও তুলে দিল, রাজনীতিটাও তুলে দিল। আপনি প্রতিবাদ করবেন। এখন আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি ধরুন এখন বিজেপি করছেন, খুব লাফাচ্ছেন বিজেপির হয়ে, আপনি কোনো একটা সমস্যায় পড়লেন, আপনি জাস্ট একটু প্রতিবাদ করে দেখান, সঙ্গে সঙ্গে আপনার সাথে আন্দোলন করার লোকজন আপনাকে বলবে তুই দেশদ্রোহী, তুই বিজেপির বিরোধিতা করছিস, আপনি হিন্দু হয়ে মরে যাবেন। বিজেপির জন্য আপনার নাম কেটে গেছে, আপনার বাড়িতে কেউ সুসাইড করে গেছে বা হার্ট অ্যাটাক করে মারা গেছে, আপনি এটা নিয়ে হয়তো নেতাকে বলবেন, দাদা আমার বাড়িতে 2 জন মারা গেছে, 2জনের নাম কেটে গেছে, আমার নামটা একটু তুলে দিন না এদের। অমিত শাহ কি বলেছে জানেন? ওপেনলি উত্তরবঙ্গে বলেছে, গোর্খাদের বলেছে, তোমাদের নাম আমরা তুলে দেবো, কিন্তু কোনো বাঙালি হিন্দু বা মতুয়া উদ্বাস্তুদের বলেনি যে তোমাদের নামটা তুলে দেবো। নিজের দেশের মানুষকে যারা ভোটাধিকার কেড়ে নেয়, নাগরিকত্ব কেড়ে নেয়, যাদের ফুটপাতের দোকান, রুজি রোজগার কেড়ে নেয়, জীবন জীবিকা কেড়ে নেয়, তাদের আবার কিসের ধর্ম, কিসের হিন্দু? মানে ওরা ঠিক করবে আমরা পশ্চিমবাংলায় দুর্গাপুজো কি পদ্ধতিতে করবো, কালী পুজোকে আমরা ধোকলা খাওয়াবো, ঠেকুয়া খাওয়াবো, ফাঁপড়া খাওয়াবো, না মাছ মাংস খাওয়াবো, না পাঠা বলি দেবো, সেটা ওরা ঠিক করে দেবে। মানে এখন
আপনার ধর্ম এবং রাজনীতি এবং ব্যবসা দুটোই ওদের নিয়ন্ত্রণে চলে গেছে। এবার আপনার ব্যক্তিগত জীবনে আপনি কি খাবেন, কি পড়বেন, কিভাবে পুজো করবেন, সমস্ত পদ্ধতি তারাই শিখিয়ে দেবে, তারাই শিখিয়ে দেবে। আমি বলছি তো, যে সমস্ত এই সমস্ত উচ্চিংড়ি যারা গরুকে মা বলেন, ষাঁড়কে বাপ বলেন, থেকে থেকে আবার বাপ চেঞ্জও হয়, বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের বাপ বানাতেও তাদের সময় লাগে না। আমি দেখছিলাম যে ট্রাম্পকে নিয়ে যখন মোদিজি প্রচার করছে আপ কি বার ট্রাম্প সরকার, একটা দেশের রাষ্ট্রনায়ক চলে যাচ্ছে আমেরিকায়, গিয়ে সেখানে জনগণকে অভ্যর্থনা দিচ্ছে আপ কি বার, মানে তার হয়ে ভোট প্রচার করছে। মানে আমি জীবনে কোনোদিন এরকম দেখিনি। এবং সেই ট্রাম্প যখন বারবার নরেন্দ্র মোদী থেকে শুরু করে, মানে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, ফলে আপনি মানুন বা না মানুন, সে তো ভারতবর্ষের রাষ্ট্রের প্রধান, তাকে যখন অপমান করে কথা বলে, অর্থাৎ আমাদের দেশকে অপমান করে, হুমকি দেয় যে তুমি ইরানের কাছ থেকে তেল কিনবে না, রাশিয়ার কাছ থেকে কেন, 1 মাস সময় দিলাম, তুমি আজকে রাশিয়ার থেকে কিনবে না, তুমি অমুকের কাছ থেকে কেন। কে ভাই? আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা মেনে নেয়। পশ্চিমবাংলায় ইলেকশনে একমাত্র ফাইটার জেট, মানে বায়ুসেনা ছাড়া সমস্ত সেনাবাহিনীকে নিয়ে চলে এসছে, উত্তরপ্রদেশের পুলিশকে নিয়ে চলে এসছে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের কাজকর্ম ছেড়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে একাধিক পুরো পুরো টিম চলে এসেছিল বাংলা দখনে। আমার কাছে সকালে একটা SMS এসেছিল, মহারাষ্ট্রে বিজেপির কার্যালয়ে, প্রধান কার্যালয়ে বিভিন্ন সাংবাদিকদেরকে ইনভিটেশন পাঠিয়েছেন, যে কি নাম দিয়েছে জানেন? বঙ্গ বিজয় উৎসব। সকালবেলায় মেসেজ এসছে, বঙ্গ বিজয় উৎসবে আপনাকে সাদর আমন্ত্রণ। আমার কাছে মেসেজ এসছে, মানে আমাকে মহারাষ্ট্রে যেতে বলছে ফ্লাইট ধরে, সেখানে বঙ্গ বিজয় উৎসব হবে, সাংবাদিকদের ডেকেছে সেখানে কভারেজ করার জন্য। আর যে সমস্ত প্রকল্পগুলো নিয়ে খুব লাফালাফি হচ্ছিল, তো আপনারা দেখেছেন, সেই প্রকল্পগুলো আমি একটু বলি। সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। দেখুন আমি দেখাচ্ছি এগুলো। অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা, বিজেপি দেয় কিনা লিখে রাখুন। বেকার ভাতা 3,000 টাকা, দেয় কিনা লিখে রাখুন। সরকারি বাসে মহিলাদের ফ্রি, সরকারি বাস তো এখন বাজারে খুব একটা নেই, ফ্রি থাকা না থাকা একই ব্যাপার। বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা 3,000 টাকা। চাকরি পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের এককালীন 15,000 টাকা। এগুলো লিস্ট করে নিন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেকের জন্য বাড়ি, আগে ছিল মানে 1.5 লাখ, এখন 3 লাখ করেছে বলে পশ্চিমবাংলার জন্য স্পেশাল প্যাকেজ। গর্ভবতী মহিলাদের জন্য 21,000 টাকা। 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি। আবার অন্য রাজ্যে তো বলেছিল গ্যাস ফ্রি। ও, এখানে একটা দিন বলা হয়নি, শুভেন্দু বলেছিল নির্বাচনের সময় 500 টাকায় গ্যাস। কালকে থেকে 500 টাকায় গ্যাস দিচ্ছে কিনা দেখে নিন। সারা ভারতের সমস্ত হসপিটালে 50 লাখ টাকার আয়ুষ্মান, 5 লাখ টাকার আয়ুষ্মান ভারত যোজনা স্বাস্থ্য পরিষেবা। ভারতবর্ষে আয়ুষ্মান যোজনা ফেল অলরেডি, বিভিন্ন রাজ্যে দেখে নিয়েছি, আপনারা ডেটা বের করে নিন। 100 দিনের পরিবর্তে 125 দিনের জব কার্ডের গ্যারান্টি। এখানে যে কটা গ্যারান্টি দিয়েছে বিজেপি শাসিত প্রায় 15-20টা রাজ্য রয়েছে, কোন রাজ্যে বিজেপি এগুলো একটাও ইমপ্লিমেন্ট করেনি, কিন্তু বাঙালিকে বোকাচোদা বানানোর জন্য এই প্রকল্পগুলো একদম খুব সুন্দর করে প্রচার করেছে। তো বাঙালি আজকে বোকাচোদা হয়েছে, 4 অক্ষরের বোকা। এবার মোটামুটি কয়েকদিনের মধ্যে আশা করি দিল্লির এবং বিহারের মানুষের মতো আপনাদেরও নেশা কেটে যাবে। এবার একটু কমেন্ট গুলো দেখে নি, তারপরে আরো কিছু বলবো। এরপরে মোটামুটি এই মুহূর্তে দেখি সিগারেট, তো এই মুহূর্তে কমেন্ট করছেন, ইফ ইট ওয়ার নট ফর এসআইআর। হ্যাঁ, এসআইআর নিয়ে আমার একটা হিসাব ছিল, কিন্তু এসআইআর নিয়ে একটা জিনিস দেখুন, আমার এবারে আমি যে বিষয়টা আজকে বলা হয়নি, যে জন্য আমি লাইভটা করা, তৃণমূলের পরাজয়ের কারণটা কি কি, মানে বিজেপির তো ষড়যন্ত্র ইত্যাদি ছিলই, মানে এসআইআর একটা বিশাল 90 লাখ লোকের নাম কেটে দেওয়া, জ্যান্ত লোককে পুরো মৃত ঘোষণা করা, তারপরে আরো ষড়যন্ত্র ছিল, টেকনিক্যাল বিভিন্ন ষড়যন্ত্র ছিল, যেগুলো এর আগের ভিডিওতে বা বিভিন্ন খবরে আপনারা দেখেছেন। এমনকি এই নির্বাচন কাউন্টিং চলাকালীন বিজেপি কাউন্টিং এজেন্টদের পর্যন্ত মেরে ধরে আগে থেকে বের, মানে 8-10 রাউন্ড চলার পর তাদেরকে বের করে দিয়েছে মেরে। তো তারপরে ওরা যা ইচ্ছা করেছে।
হুম। তো এবারে তৃণমূলের মানে এই তৃণমূলের পরাজয়ের কারণগুলো কি? প্রথম কারণ আমি যেটা মনে হয় সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জির বিভিন্ন জায়গায় গিয়ে, যেমন ধরো ওয়াকআপ বিল নিয়ে একটা বক্তব্য দিয়েছিল, যার ভুল মানে বের করে একটা র্যান্ডামলি মুসলিমদেরকে তৃণমূলের সাইড থেকে সরিয়ে দিয়েছিল। অর্থাৎ সংখ্যালঘু ভোট কাটার জন্য বিজেপি নওশাদ সিদ্দিকী, হনুমান কবির থেকে শুরু করে যেমন বিভিন্ন মুসলিম লিডারদেরকে প্রমোট করেছে, গদি মিডিয়া থেকে ডাইরেক্টলি প্রমোট করেছে। আপনারা দেখেছেন যখন হুমায়ুন কবির ওই বাবরি মসজিদ উদ্বোধন করবে, মানে ভিত্তি পুজো উদ্বোধন করবে, সেই সময় যে প্রোগ্রামটা হয়েছিল সেখানে লাইভ কাভারেজ করছিল, এমনকি নতুন পার্টি যখন তৈরি হচ্ছে তখনও লাইভ কাভারেজ দিচ্ছিল রিপাবলিক টিভি, বাংলা, হান্টের মতো বিজেপির চ্যানেলগুলো। এমনকি মুসলিমদেরকে খেপিয়ে তোলার জন্য প্রায় 1,000 কোটি টাকা ডিল পর্যন্ত করেছিল, যেটা স্টিং ভিডিওতে আপনারা দেখেছেন। এইগুলো যেমন করেছে, পাশাপাশি মমতা ব্যানার্জির কিছু বড় বড় ভুল হয়েছিল, যে কিছু কিছু বক্তব্য তার এটা ক্লিয়ার কাট না বলে অনেকটা গার্জেন সুলভ ভাবে, যেমন বাবা মা যেমন ধমকায়, বোঝানোর থেকে ধমকায় বেশি, অনেকটা সেরকম ধমকির সুরে যখন যে কথাগুলো বলেন, সবাই যে আপনার প্রতি অনুগত এরকম তো নয়, অনেকে তো আছে ঠিক আছে মমতা ভালো আছে, ঠিক আছে বিজেপি এলে ক্ষতি হবে, এই অবধি। কিন্তু আপনি যখন কাউকে ধমকি দিচ্ছেন বা এমন কিছু কড়া ভাষায় বলছেন, তখন অনেকে ভাবে হ্যাঁ এটা কেন বললো, এটা বলা উচিত হয়নি, এটুকু ভুলে যায় সে। মানে অনেক সময় মমতাকে এরা ভেবে নেয় যে, মুসলিমদের অনেকে ভেবে নেয় হ্যাঁ মমতা আছে মানে সে হচ্ছে মুসলিমদের মাসিয়া, এরকম। ভাই মসিয়া কেন হতে যাবে? তিনি একজন রাষ্ট্র বা রাজ্য চালান পরিচালক বা একটা রাজ্যের গার্জেন ছিলেন। ফলে সেখান থেকে তিনি রাজ্যটাকে সবসময় আইন শৃঙ্খলা সবকিছু মেনটেন করতে হয় তাকে। কাউকে ধমকাবেন, কাউকে চমকাবেন, কাউকে সান্ত্বনা দেবেন, এটাই তার কাজ। এবার এইটাকে, তার বক্তব্যকে ক্রিটিসাইজ করে এমন ভাবে নওশাদ সিদ্দিকী, হনুমান কবিরের মতো লোকেরা এক নাগারে মুসলিমদের কানে বাজিয়ে বাজিয়ে, এই দেখো আমার থেকে তোমরা ওয়াকআপ বিরোধী আন্দোলন করলে আমার থেকে কেউ আহ, বড়ই হবে না, শত্রু হবে না, ইত্যাদি। বক্তব্যটা ছিল অন্য, কিন্তু বক্তব্যটাকে কাটছাট করে এমন ভাবে মুসলিমদের কাছে বারবার কানের কাছে প্রচার করলো, প্রমোট করলো, যে তারা ভাবতে শুরু করলো, ঠিক আছে, ভাবতে শুরু করলো মুসলিম বিরোধী মমতা, আরএসএস এর দুর্গা। তারপরে ওই বিজেপির কি জানো, বিজেপি এবং তৃণমূলের সেটিং, এখন সেটিংটা কোথায় গেল? কয়েকদিনের মধ্যে এই টাইপের যারা মুসলিম আছেন, যারা মমতা আরএসএস অমুক তমুক, বিজেপির সাথে সেটিং আছে অমুক তমুক, এই যে চলে গেল না ক্ষমতা থেকে, এবারে টের পাবেন সেটিংটা কাকে বলে। আপনাকে এবার বিজেপির বুল্ডোজার রাজনীতিকে কোন মসিয়া বাঁচায়, এবার আপনারা দেখে নেবেন। কে নওশাদ বাঁচাবে? এক দুদিন গিয়ে পুলিশের সামনে ঝামেলা করুক, এনআইএ তুলে নিয়ে চলে যাবে বাটাম দিয়ে, 10 বছর 5 বছরের জন্য উমর খালিদ বানিয়ে দেবে। তখন বুঝতে পারবেন যে সুখে থাকতে ভূতে কেলালে কিরম হয়। মানে তাঁতির তাঁত বুনে খাচ্ছিল ভালো, কাল হলো তার এরে গরু কিনে, এরকম অবস্থা হবে যে বাংলায় তুমি এরে গরুকে নিয়ে এসছো, এবার তোমার কি হয়। আর ভোট কাটাকাটির খেলা, বারবার অনুরোধ করেছিলাম যে 26-এর ভোটটা খুব ইম্পর্টেন্ট, এই ভোটে ভোট কাটাকাটি করবেন না, এবারের জন্য মমতা ব্যানার্জিকে বা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, এই ভোটটায় অন্তত বাংলাটাকে বাঁচান, তারপরের ইলেকশনের মধ্যে বিজেপি শেষ হয়ে যাবে, এবারে যদি না জিততে পারে তারপরে আপনি কংগ্রেসকে দিন, সিপিএম কে দিন, আইএসএফ কে দিন, যাকে ইচ্ছা দিন। বারবার অনুরোধ করেছিলাম আমরা, শোনেননি, শোনেননি আপনারা। কি ছিড়বে এখন? একা নওশাদ কি ছিড়বে? একা হনুমান কি ছিড়বে? এর থেকে বড়, এর থেকে বড় মসিয়া ছিল অসমের বদরুদ্দিন আজমল, যে সেখানকার 15 বছরে কংগ্রেস সরকার ফেলে দিয়েছিল বিজেপির উস্কানিতে। তারপরে এখন সেখানকার মুসলিমরা বুঝতে পেরেছে, তারপর তাকেও মুসলিমরা এখন হারিয়ে দিয়েছে, কিন্তু বিজেপি ক্ষমতা থেকে নড়ছে না ওখানে। এই রিসেন্ট দেখলাম বদরুদ্দিন আজমল একটা প্রেস কনফারেন্স করে বলছে যে আমাকে ভোট দিন বা না দিন, এবার বিজেপিকে হারাতে হবে। কি হলো? অসমেও বিজেপি ক্ষমতায় চলে এসছে আবার। নেশা কাটবে খুব তাড়াতাড়ি, নেশা কাটবে খুব তাড়াতাড়ি, নেশা কাটবে খুব তাড়াতাড়ি। একজন লিখেছেন, নাও ইউ উইল আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, টু বি হ্যাপি ইউ হ্যাভ টু ইট ঘোস্ট। ঘোস্ট কি ভাই? পিপল উইল আন্ডারস্ট্যান্ড, দিস ইজ দ্য ফ্রুট ফর হনুমান অ্যান্ড নওশাদ।
এবারে বলি আমার হিসাবটা কেন মেলেনি। প্রথমত টেকনিক্যালি যত রকমের ষড়যন্ত্র করার বিজেপি করেছে। এসআইআর এ যারা বাদ গেছিল তাদের মধ্যে সবাই ফেরত পায়নি নাম, তাদের নাম ওঠেনি। তৃতীয় নম্বর কারণ হচ্ছে, আমার যেটা ধারণা, এমন এমন প্রার্থীকে বিজেপি জিতিয়েছে যাদের জেতার মতো কোনো যোগ্যতা নাই, না সাংগঠনিক না সেরকম ইমেজ। কিন্তু আমাদের সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে প্রার্থীগুলো যাদের নামে তৃণমূলের দুর্নীতির কোনো অভিযোগ নেই, এরকম বহু প্রার্থী ছিল, তারা যারা সারাক্ষণ মানুষের পাশে থেকেছে সবসময়, লকডাউন হোক এসআইআর হোক সব সময়, এবং তাদের এলাকাগত কাজকর্মের যে রিপোর্ট সেটাও অনেক হাই, সেই লোকগুলো যদি যখন হাঁটছে তখন বুঝতে হবে সেখানে টেকনিক্যালি কোনো ইভিএম সংক্রান্ত কোনো একটা কারসাজি রয়েছে। এটা কয়েকদিনের মধ্যে ধরা পড়বে, কারণ অলরেডি দু জায়গা থেকে খবর চলে এসছে যে সেখানে যা ভোটার বুথে তার থেকে 250-300 বেশি ভোট পড়েছে সেই বুথে। অর্থাৎ হয় গোনার সময় রিপিট কাউন্টার, মানে একই নাম্বার দুবার করে কাউন্ট করেছে, অথবা ইভিএম এ আগে থেকে কোনো প্রি প্রোগ্রামিং করা ছিল যে ম্যাক্সিমাম ভোট যেখানে পড়বে সেটা অটোমেটিকলি বিজেপিতে ট্রান্সফার হবে। এটা করা যায়, এটা সফটওয়্যার বা যারা জানেন সফটওয়্যারে কাজ করেন এরা প্রত্যেকে জানেন। একজন কমেন্ট করেছে চটি চাটা আইপ্যাকের দালাল ক্রাইং ইন এ কর্নার। ভাই আমি ওই জাতের লোক নই ভাই, মানে যারা বিজেপির দালালি করে তারা নিজেকে দালাল মনে করে না, কিন্তু যারা বাংলা বাঙালির পক্ষে কথা বলে তাদেরকে চটি চাটা আইপ্যাকের দালাল ইত্যাদি বল, মানে লজ্জা করে না? মানে তোরা গোমূত্র গোবর চাটিস, তোরা যাকে তাকে বাপ বানিয়ে দিস, তোদের নেতারা বড় বড় 5 স্টার হোটেলে থাকে আর তোকে হাতে অস্ত্র নিয়ে রাস্তায় খুনোখুনি করতে পাঠিয়ে দেয়, মানে লজ্জা করে না তোদেরকে? মানে মানে তোদেরকে গুন্ডা মস্তান বানিয়ে ফেলছে, জঙ্গি বানিয়ে ফেলছে, তোরা এটা বুঝতেও পারছিস না। জঙ্গি না, জম্বি। যাই হোক, বিষয়টা হচ্ছে যে আমার মেয়ে কিছুক্ষণ আগে ফোন করে বলছে, বাকি এবার কি করবে, তুমি কি আবারও পলিটিক্যাল কন্টেন্ট বানাবে? আমি আপনাদের আগেই বলেছিলাম যে পশ্চিমবাংলা বিজেপি ক্ষমতায় এলে দুটো জিনিস আমি করতে পারি। এক হচ্ছে সরাসরি রাজনীতিতে নামা, মানে সোশ্যাল মিডিয়া না থেকে সরাসরি রাজনীতিতে নামা। আর 2 নম্বর হচ্ছে আমার পুরোপুরি এই রাজনৈতিক প্যাটার্ন ছেড়ে দিয়ে আমার অন্য কিছু করা। এটা আমার দুটো আগে থেকে আমার বিভিন্ন যারা নিয়মিত দেখেন প্রত্যেকে বলা ছিল যে আমি সরাসরি রাজনীতিতে নামবো, কোন একটা রাজনীতিকে জয়েন করব, এবং অথবা আমি এই রাজনৈতিক কচকচানি, এই রাজনৈতিক বিষয় থেকে পুরোপুরি সন্ন্যাস নেব। এবার বিষয়টা হচ্ছে যে আমার তো ডিএনএ এর মধ্যেই ভাই পলিটিক্স, সমাজ, রাজনীতি, নিজের বাংলা বাঙালির প্রতি ভালোবাসা, ফলে সেটা কি করে সম্ভব? মানে নিজের ডিএনএ তো চেঞ্জ করতে পারবো না। ফলে একটাই অপশন থাকে, আমাকে কোনো একটা রাজনৈতিক দলে, কোনো বড় রাজনৈতিক দলে জয়েন করা সরাসরি। সেটা তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, যে কোনো দল। আপনারা, আমি একটা ভোটাভুটি একটা পোলিং চ্যানেলে দেবো এরপরে যে আমার এই মুহূর্তে কি করা উচিত। কারণ আমি ইন্ডিভিজুয়ালি এভাবে কাজ করলে আমার উপরে নানা রকমের প্রশাসনিক অত্যাচার শুরু হবে, রাস্তাঘাটে এই রামভক্ত ছাগলদের পাগলদের আক্রান্তের শিকার হতে হবে। তো বেস্ট হচ্ছে ভাই আমি কোনো একটা পলিটিক্যাল পার্টিতে জয়েন করব, সিকিউরিটি নিয়ে নেবো, গাড়ি থাকবে, পুলিশ থাকবে সাথে, একদম যে কোনো এই চুনোপুটি যারা দাঙ্গাবাজ রাস্তাঘাটে বা কমেন্টে খিস্তি গালাগালি করে, তো তারা সামনে এলে অন্তত সালাম ঠুকবে আমাকে। বা আমি যদি সরাসরি বিজেপি জয়েন করে যাই তাহলে তো আমাকে বাবা বলবে, এরপরে এখন চটিচাটা বলছে এরপরে বাপ বলবে, কারণ এর তো বাপ বলতে একটুই নেই। শুভেন্দু 3 বাটি খাওয়া তৃণমূলই, সে হয়ে গেল ওখানে বাপ, হিন্দু হৃদয় সম্রাট। মানে একটা মিনিমাম, যেমন একটা আছে কনসেপ্ট, ভাই বাংলা বাঙালি ক্ষতি হয় এরকম কোন রাজনৈতিক দল যাতে বাংলায় না আসে, আমার একটা কনসেপ্ট, একটা আইডিওলজি ছিল। এদের তো এরকম নেই। এরা যদি ট্রাম্প এসে এখন বলে মোদিকে হাঁটিয়ে দিয়ে আমি ট্রাম্প ভারতবর্ষ শাসন করবে, এটা ট্রাম্পকে বাপ বলে দেবে, মোদিকে হাঁটিয়ে দেবে। ফলে এদের কোনো আইডিওলজি নেই, কিচ্ছু নেই। তো তৃণমূলের আমি বলছিলাম যেটা হচ্ছে যে মমতা ব্যানার্জির বক্তব্য, সেটাকে বিভিন্নভাবে কাটছাট করে এমন ভাবে মুসলিমদেরকে কান বিষিয়ে দেওয়া হয়েছে, মগজ বিষিয়ে দেওয়া হয়েছে, মুসলিমদের একটা বড় ভোট কিন্তু এবার ভাগ হয়েছে। আপনারা যদি দেখেন যে সমস্ত মুসলিম অধ্যুষিত এলাকাতেও বিজেপি জিতেছে, আপনারা দেখবেন ঠিক যত % ভোট এসআইআর কেটেছে
এবং যত পার্সেন্ট ভোট ভাগ হয়েছে, অন্য কাউকে কোনো একটা ছোটখাটো প্রার্থীকে দিয়েছে, তার থেকে কম মার্জিনে বিজেপি সেখানে জিতেছে। ম্যাক্সিমাম সিট এরকম হয়েছে, কালকে যখন ডেটা বেরোবে মিলিয়ে নেবেন। ম্যাক্সিমাম সিট প্রায় 100-র উপরে সিট এরকম হয়েছে যেখানে বিজেপির জেতার কোনো চান্স নেই, শুধুমাত্র ভোট কাটাকাটির জন্য। এবং সেখানে বিশেষ করে সংখ্যালঘু এলাকাতে, মানে যেখানে বিজেপির জেতার কোনো সুযোগই নেই, সেখানে পর্যন্ত বিজেপি জিতেছে। মুর্শিদাবাদে কটা পেয়েছে? চারটে না পাঁচটা নয়, এরকম 5টা নয় 6টা পেয়েছে। মুর্শিদাবাদে কি করে পায়? সেখানে এতগুলো সিট পেলে কি করে? কারণ ওখানে এক গাদা মুসলিম মসিয়া দাঁড়িয়ে গেছিল, নিজেদের মধ্যে ভাগ ভাগ করে মুসলিম ভোটগুলো কেটে দিল, মাঝখান দিয়ে বেরিয়ে গেল বিজেপি। এই জিনিসটাই বারবার বলেছিলাম, এই ভুলটা করবেন না। শোনেনি। আবার একদল হচ্ছে রাষ্ট্রবাদী মোল্লা, তারা তো আবার বিজেপি জয় শ্রীরাম বলছে, মিছিল করছে। এবারে মূল্যটা যখন খাবে কয়েকদিনের মধ্যে, তখন বুঝতে পারবে। আর বাঙালি হিন্দুরা যে সমস্ত ভাতা ফুতা এগুলো পেতেন, যেগুলোকে গালাগালি করতেন, এর সাইড এফেক্টটা কয়েকদিনের মধ্যে টের পাবেন। তখন আপনাকে কি দেয় বিজেপি সেটা আমি দেখতে চাই। এবং অর্থনৈতিকভাবে গ্রামীণ অর্থনীতি ধসে যাবে যখন এই ভাতা বা সামাজিক প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে, গ্রামীণ অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তখন টের পারবেন যে কি ভুলটা আমরা করেছি। তখন দিল্লির মতো কেজরিওয়াল ছিল, খুব ভালো ছিল, বিজেপিকে এনে আমরা ভুল করেছি, আমাদের বস্তি দোকান টোকান সব ঘুরিয়ে দিচ্ছে বুলডোজার দিয়ে। বিহারের মহিলারা 10,000 টাকার লোভে পড়ে বিজেপিকে ভোট দিয়েছেন, নাচতে নাচতে মিছিলে, নাচছে না দেখে করছিল। তারাই এবার কান্নাকাটি করে মোদী নীতিশের গোষ্ঠী উদ্ধার করে গালাগালি করছে। তো যাই হোক, প্রত্যেককে অনুরোধ, অন্তত ঝুট ঝামেলার মধ্যে পড়বেন না, মাথা ঠান্ডা রাখুন। কয়েকদিনের মধ্যে এই উচ্চিংড়িদের নেশা কাটবে, যারা লাফালাফি করছে বিজেপির হয়ে। এবং আপনারা দেখবেন যারা এই যে বাগুইআটিতে চিনার পার্কে যে কেসটা দেখলাম, সবজি বিক্রেতাকে বলছে এই জয় বাংলা কেন বলেছিস বল, তাহলে মারধর, তার দোকানপাট মালপত্র ফেলে দেওয়া নিয়ে। তার রুমে যখন এলাকার ছেলে গেল, দেখি মদ মাতাল, পুরো পাতাকোড়, বাংলা খায়। আবার পয়সা নেই, তো পয়সা দেয় না বিজেপি। তো সেই কেসটা দেখে বোঝা যায় যে এদের যারা এই হিন্দুত্বের ঠিকাদারি নিয়েছে বা উচ্চিংড়ির মতো রাস্তায় সমস্ত গুন্ডামি মাস্তানি করছে, এই ক্রিমিনাল উপদ্রব বাড়বে। মানে এরপরে আপনারা দেখবেন রাস্তাঘাটে মহিলারাও আর সুরক্ষিত থাকবে না, রামের নামে যে কোনো মেয়েকে তুলে নেবে, যেখানে সেখানে যাকে তাকে মারধর করতে শুরু করবে, রাস্তাঘাটে মারামারি খুনোখুনি শুরু হয়ে যাবে। আগে যেমন নিশ্চিন্তে আপনি রাস্তাঘাটে বেরোতে পারতেন, ঘুরতে পারতেন, রাতভর ছেলে মেয়ে সবাই যে যার কাজে থাকতো বা রাস্তাঘাটে বেরোতো, না, শেষ, সব শেষ। বাংলা এবং বাঙালি এবার পরাধীন হয়ে গেল বহিরাগতদের হাতে। যারা আজকে ক্ষমতায় এলো তারা ব্রিটিশের গোলামি করেছে, দালাল ছিল, তারা নেতাজির বিরোধিতা করতো, তারা ভগৎ সিং এর বিরোধিতা করতো, বিপ্লবীদের ধরিয়ে দিত। এবং বাংলা থেকে যেহেতু বাবা সাহেব আম্বেদকরকে গণপরিষদে পাঠিয়েছিল এই বাংলা, অখণ্ড বাংলা থেকে নির্বাচিত করে সংবিধান লিখেছিল বলে ইচ্ছাকৃতভাবে সেই সময় আরএসএস, হিন্দু মহাসভা মিলে, শ্যামাপ্রসাদ মিলে এই বাংলাটাকে টুকরো করেছিল। কারণ বাংলা ভাগ হওয়ার কোনো কথাই ছিল না, পাকিস্তান তো ওই সাইডটা নিয়ে যাওয়ার কথা ছিল, এদিকে তো বাংলা নেওয়ার কোনো দাবি ওঠেনি কখনো। তাহলে তো উত্তরপ্রদেশ ভাগ হওয়ার, উত্তরপ্রদেশ তো আরো বেশি মুসলিম ছিল সেই সময়, উত্তরপ্রদেশও তো নিয়ে নেওয়ার কথা ছিল, নেয়নি কেন? যাই হোক, বিষয়টা হচ্ছে এগুলো লিখে ভাট দিলীপ হালদার, ভাট বকে, ভাই এগুলো বোঝার জন্য মগজ দরকার। তোমাদের গোমূত্র গোবর যতক্ষণ না বেরোবে ততক্ষণ পুরো আমার কথা বুঝতে পারবে না, ঠিক আছে? একজন লিখেছে ক্যান টিএমসি কাম টু পাওয়ার এগেন। মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী যদি থাকে, সম্ভাবনা আছে, কারণ বাংলার মানুষ মেবি হতে পারে। এবং আপনাদের বলে দিই যে গতবার বিজেপি যে আসন পেয়েছিল প্রায় 45 লাখের বেশি, মানে মার্জিনে তারা পিছিয়ে ছিল। এবার তৃণমূল কিন্তু অতটা নয়, সম্ভবত 24-25 লাখের মধ্যে পিছিয়ে আছে। আগের বার 38% পেয়েছিল, এবারে কিন্তু 40%-এর বেশি রয়েছে মমতা ব্যানার্জির। আর 44%, সম্ভবত 44 কি 45 হয়েছে বিজেপির। আর গতবারে কিন্তু মমতা ব্যানার্জি 48% ছিল, অর্থাৎ যে মার্জিনে মমতা ব্যানার্জি ছিল সেই মার্জিনের ধারে কাছে যেতে পারেনি বিজেপি। অর্থাৎ বাঙালি কিন্তু দুহাত তুলে বিজেপিকে আলিঙ্গন সেইভাবে করেনি। কিন্তু ওই বললাম টেকনিক্যাল কারচুপি করে এসআইআর এর নাম কেটে মুসলিম ভোট ভাগ করার জন্য কিছু মসিয়া তৈরি করে বাজারে ছেড়েছিল, সেই জন্য সিটটা বেশি পেয়েছে।
সিটটা বেশি পেয়েছে কোথায়? তৃণমূলের থেকে কম আসন পেয়েছে, মার্জিনও কম। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আশা তো আছে, এবার কিভাবে কিভাবে আসবে না আসবে সেটা পরবর্তী মুখ্যমন্ত্রী কিভাবে, মানে এখন তো আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি কি বার্তা দেবেন কিছুক্ষণ পরেই জানা যাবে। এবং তারপরে কিভাবে রাজনীতি শুরু হবে সেটা বোঝা যাবে, এবং তার পদক্ষেপ বা তাদের পার্টিগত যে দুর্বলতা ছিল, আত্মসমালোচনা ঠিকঠাক যদি করে এবং সেগুলো যদি রিপেয়ার করে নেয়, ঠিকঠাক করে নেয়, তাহলে হয়তো আবার ক্ষমতায় আসতে পারে। কারণ বিজেপির সিপিএম এর মতো 34 বছরের জামানা যখন উচ্ছেদ করতে পেরেছে, তখন এই গোমূত্র গোবরখোরদের উচ্ছেদ করতে কত ভালো লাগে। দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। আর বিজেপি এবার যেটা করবে, আমি বলছি সবাই একটু সতর্ক থাকবেন। মুসলিম মহল্লায় বাজারে গিয়ে আচমকা গাড়ি নিয়ে হাজির হবে, মুসলিম এলাকায় রোডের পাশে, সেখানে গিয়ে মুসলিম দোকানে ভাঙচুর দাঙ্গা হাঙ্গামা করবে, সাবধানে থাকবেন, প্ররোচনায় পা দেবেন না। কোথাও কোথাও রাস্তাঘাটে কোনো সবজি বিক্রেতা ফলালা দেখলে তাকে অকারণে হ্যারাসমেন্ট করবে, মারধর করবে, আপনি প্রতিবাদ করলে আপনিও 2-4 ঘা খেয়ে যাবেন। রাস্তাঘাটে মহিলারা সুরক্ষিত নয়, অকারণে রাস্তাঘাটে কোনো ছেলে মেয়ে হেঁটে গেলে তাদেরকে হেনস্থা করবে। মোটামুটি মানে আপনি যতটা শান্তিতে বসবাস করতেন, এতদিন জীবনযাপন করতেন, কোনো হেডেক ছিল না, এটা আপনি আর পারবেন না। আপনাকে সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হবে। এই কোথা দিয়ে কেউ তো আবার মারতে আসবে না, আবার রাস্তায় দাঁড়িয়ে কেউ তো বলবে না, এই তুই বাংলাদেশি, কাগজ দেখা, এরকম কিছু হবে না তো। আপনার আতঙ্কের দিন শুরু, আপনার আতঙ্কের দিন শুরু। কারণ খাল কেটে এবার কুমির নয়, আপনারা হাঙর নিয়ে এসছেন। চোর তাড়ানোর নাম করে আপনি ডাকাত খুনি ধর্ষক পার্টিকে নিয়ে এসছেন বাংলায়, টের পাবেন। ঠিক আছে, যাক, আজকে সারাদিন 4টের পর থেকে লাইভে আসিনি। এই 4টে বল 1টা-1:30 থেকে লাইভে আসা হয়নি, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। কারণ আমি যা রেজাল্ট দেখছিলাম, আমি বিরক্ত লাগছিল, ওই জন্য আমি বসে গেলাম। আমি জানি 5টা-6টার আগে, মানে 6টার আগে কোনো ফাইনাল কিছু আসবে না। ইচ্ছা করে খুব স্লো কাউন্টিং হচ্ছিল, আমি চুপচাপ শুয়ে পড়েছিলাম। এখন শুয়ে পড়ে বিছানা থেকে উঠেই আমি সরাসরি লাইভটা করছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, কোনো প্ররোচনায় পা দেবেন না। আমি বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে বলছি, আর উদ্বাস্তুদের বলছি, মতুয়াদের বলছি, আপনারা হিসাবটা বুঝে নিন, না হলে কিন্তু আপনাদের জন্য ডিটেনশন ক্যাম্প অলরেডি প্রজেক্ট কিন্তু তৈরি হয়ে আছে শিলিগুড়ির দিকে, নিউ টাউনে, সেন্ট্রাল গভর্নমেন্ট, অমিত শাহ অনেক আগেই নোটিশ পাঠিয়েছিল, কিন্তু রাজ্য সরকার বানায়নি। এবারে কিন্তু বিজেপি এসছে, এবার নিজেরাই বানিয়ে নেবে। ফলে আপনাদের জন্য সমবেদনা রইল। আর মুসলিম সম্প্রদায়ের জন্য, মানে আপনারা কিছুটা ভুল করেছেন, সেটা হচ্ছে কিছু লোককে মসিয়া ভেবে নিয়েছিলেন, তো তার জন্য ভোট ভাগাভাগি করেছেন, তার খেসারত তো আপনাদেরও ভুগতে হবে। আর বাকি আমি এখন কি করব সেটা 2-1 দিনের মধ্যে ডিসিশন নেব। হয় আমি পুরোপুরি রাজনীতি থেকে, মানে এই সমস্ত বিষয় থেকে সন্ন্যাস নিয়ে নেব, যেটা আমার দ্বারা সম্ভব নয়। আর দ্বিতীয় হচ্ছে কোনো রাজনৈতিক দলে নাম লেখানো, সেটাও খুব সমস্যার, কারণ একটা রাজনৈতিক দলের সাথে আমার যে আদর্শগত বা চিন্তা ভাবনার সঙ্গে পুরোপুরি মিল হবে কিনা, সেটাও একটা ব্যাপার রয়েছে। ফলে আই এম কনফিউজ, আমি কি করবো আমি জানি না। তবে এটুকু জানি, মরে যাব, কিন্তু কোনোদিন বাংলা বাঙালির শত্রু এই বিজেপির সঙ্গে আপোষ করব না। জয় বাংলা, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। ভালো থাকুন, ভিডিওটা ব্যাপক শেয়ার করুন। ধন্যবাদ, সতর্ক থাকবেন সবাই।